দর্শক ৪৯ বলে ২৭ রান, ইনিংসে নেই কোনো বাউন্ডারি, কোনো বড় শট। এই পরিসংখ্যান দেখে যে কারো মনে হবে কি স্বার্থপর ইনিংস। তবে যারা শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে আফিফ হোসেনের এই ইনিংসটা সরাসরি দেখেছেন, তাদের কাছে শুধু স্বার্থপর মনে হবে না, মনে হবে যেন চোখের যন্ত্রণা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে ২৪৭ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২১ রানে ২ উইকেট হারালেও ৯৩ রানে জুটি করে দলকে খেলায় ফেরান লিটন কুমার দাস এবং সাইফ হাসান। দলীয় ১৩২ রানের চতুর্থ ব্যাটার হিসেবে লিটন কুমার দাস আউট হলে উইকেটে আসেন আফিফ হোসেন ধ্রুব। এরপর শুরু হয় তার অদ্ভুতের ব্যাটিং। প্রথম ১২ বলে মাত্র ২ বার প্রান্ত বদল করতে পেরেছেন আফিফ হোসেন ধ্রুব। বাঁহাতি স্পিনার কিংবা পেস বোলিং, আফিফ হোসেন আসলে কি করতে চাচ্ছিলেন সেটা তিনিই বলতে পারবেন কিনা তা নিয়েও সংশয় থাকতেই পারে। ২৬ বল খেলা শেষে আফিফের নামের পাশে যোগ হয় ১১ রান, অথচ তিনি যখন ব্যাটিংয়ে নামেন তখন ২২ ওভার ৪ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ১১৬ রান। ফলে শুধু নিয়মিত সিঙ্গেল খেললেই চাপে পড়ার পরিস্থিতি তৈরি হতো না টাইগারদের। উইকেটের আইভেন বাউন্স ছিল, কখনো বল উঠছিল আবার কখনো নামছিল, টানও ছিল। ফলে বাউন্ডারি মারাটা তুলনামূলক কিছুটা কঠিন লাগতেই পারে, তবে সিঙ্গেল খেলাটাও এতটা কঠিন হওয়ার কথা নয়। তবে আফিফ হোসেন ধ্রুব অবশ্যই সেই সহজ কাজকেই করেছেন কঠিন। না হলে একটা ব্যাটার ৪৯ বল খেলে মাত্র ২৭ রান করেন কিভাবে? যেখান থেকে বাংলাদেশের ম্যাচ সহজেই জেতার কথা, সেখান থেকে যখন আউট হলেন আফিফ হোসেন ধ্রুব। আর শেষ পর্যন্ত এই খেলায় হেরেই গেছে বাংলাদেশ। গত মাসে পাকিস্তানের বিপক্ষে দলে ফেরানোর সময় তখনকার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, আফিফকে ছন্দে দেখা যাচ্ছে। কিন্তু দলে ফেরার পর এখন পর্যন্ত তিনি ইনিংসে ব্যাটিং করা এই বাঁহাতিকে দেখলে কেউ বলবেন না ছন্দের ধারে কাছেও তিনি আছেন। পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ১৫ বলে ১৪, আর এক ম্যাচে শেষ দিকে নেমে ৮ বল খেলে করতে পেরেছিলেন মাত্র ৫ রান। আজ তো বলতে গেলে বাংলাদেশের হারের অন্যতম কুশীলব বলা যায় তাকেই। তাই তো দর্শকরা আফিফ হোসেনের ব্যাটিং দেখে ধৈর্য হারিয়ে রীতিমতো দুয়ধ্বনি দিচ্ছিলেন তারা।